তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, শুরু করছি তোমার আকাশ তোমার বাতাস। দুজন অতিথিকে ঘিরে। অতিথি দুজন বটে, তবে বিষয় একটাই। অতিথিদের নাম মন্দার মুখোপাধ্যায় এবং অনিরুদ্ধ সিংহ। প্রথমজন পেশায় কলেজে শিক্ষকতা করেন, বিষয় রাষ্ট্রবিজ্ঞান। কিন্তু ক্লাসরুমে পাঠদানের পাশাপাশি তিনি যোগাযোগের আরও একটি ভাষা খুঁজে নিয়েছেন, কিন্তু সেটি নাচ। তিনি গুরু গোবিন্দন কুট্টির ছাত্রী এবং এখন তিনি নাচ নিয়ে নানা ভাবনা চিন্তা করেন। আসুন মন্দার। নমস্কার সৌমিত্রদা, আপনার সঙ্গে কাজ করা একটা দুর্লভ অভিজ্ঞতা। আর একজন যিনি অনিরুদ্ধ সিংহ রবীন্দ্রনাথের গান করেন, সেই তার সর্বোত্তম পরিচয়। অনিরুদ্ধ, তোমাকেও তোমার আকাশ তোমার বাতাসে স্বাগত জানাচ্ছি। নমস্কার সৌমিত্রদা। এরা আজ এখানে এসেছেন কারণ এদের আশ্চর্য যুগলবন্দি রবি ঠাকুরকে ফিরে পাওয়ার নতুন এক দিগন্ত। এরা রবীন্দ্রনাথের গান এবং তার সঙ্গে নাচ তাকে নিয়ে গিয়েছেন সমাজের কিছু প্রান্তিক মানুষের কাছে। বিভিন্ন অর্থে প্রান্তিক। কেউ নানা কারণে জীবনের মূল স্রোত থেকে সরে গিয়েছেন, হয়তো মানসিক স্থিরতায় কোনো গোলমাল হয়েছে। কেউ আবার আদিবাসী সমাজের মানুষ, থাকেন কলকাতা থেকে অনেক দূরে, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তে। তথাকথিত কলকাতার কেন্দ্র থেকে দূরে তাদের সেই জীবনেও রবীন্দ্র গান নিয়ে গিয়েছেন অনিরুদ্ধ এবং মন্দার। তাদের প্রথম অভিজ্ঞতার কেন্দ্র একটি সাইকিয়াট্রিক কেয়ার সেন্টার, অন্তরা গ্রাম। কলকাতার উপকণ্ঠে কিছু নিবেদিত প্রাণ চিকিৎসকের আয়োজনে এই কেন্দ্র গড়ে উঠেছেন। সেখানে যারা আছেন তাদের কাছে রবীন্দ্র গান কীভাবে দেখা দেয় তা আমাদের জানাবেন অনিরুদ্ধ এবং মন্দার। যদি সেভাবে কোনো ভাগাভাগি নেই, তবু মোটামুটি বলে রাখি, অনিরুদ্ধ মূলত গানের কথা বলবেন এবং মন্দার নাচের কথা। আচ্ছা, আমি প্রথমেই একটা জিনিস জানতে চাইছি, এটা দুজনের কাছেই, দুজনে মিলেই বলতে পারো। সেটা হচ্ছে যে কিভাবে এই রবীন্দ্র গানের মধ্যে দিয়ে এবং সেই সঙ্গে নাচের মধ্যে দিয়ে মানুষের শুশ্রূষা করা যায়, এই চিন্তাটা তোমাদের এলো বা তোমরা এই কাজটায় ব্রতী হলে কেন? এই ভাবনাটা শুরু মন্দারকে দিয়েই, এবং এটা গুছিয়ে বলতে মন্দারই পারবে কিভাবে ভাবনাটা এলো, শুরু হলো। আমি একটু পরেই এটাতে যোগদান করেছি। আমার আগেও এই কাজটা শুরু হয়েছিল অন্তরাতে, এবং সেটা মন্দারই করতেন। তোমার মুখেই শোনা যাক উনি কিভাবে এটা। আসলে খুব ব্যক্তিগত জায়গা থেকে কাজটা শুরু হয়। আমার মা অসুস্থ হয়ে পড়েন এবং তার এরকম একটা মানসিক অবসাদ হয়, এবং তখন দেখি তিনি একমাত্র গান শুনতে ভালোবাসেন, গান মনে থাকছে, আর নাচ দেখতে ভালোবাসতেন। তা সেই সময় যে চিকিৎসকরা সাহায্য করেছিলেন তারা এতই মাকে দেখেছিলেন, আমি বলি আমি কিছু আপনাদের জন্য করতে চাই। তা তারা বলেন আমাদের বাচ্চাদের পড়াতে পারেন, মানুষদের সেবা, ওরা তো ড্রপ আউট হয়ে যায়, অনেক মানুষ আছে, অনেক কাজ, আপনি শিক্ষক। কিন্তু আমার কিরকম মনে হয় প্রথাগতভাবে এই শিক্ষকতার জায়গা থেকে আমাদের নতুন ভাবনা করা উচিত। যাই হোক, আমি তখন বলি যে নাচ নিয়ে যদি কিছু করা যায়। আমি নাচ শিখেছি এবং নাচ আমার কাছে মনে হয় ভীষণ ভালো একটা সংযোগ। মানে গুরুজি বারবার বলতেন যে নাচ হচ্ছে শরীরের সঙ্গীত। তাই তখন তো অনিরুদ্ধ আসেনি, আমরা ক্যাসেট বাজিয়ে নাচতাম, এবং মানুষের মধ্যে নাচটা এত ভেতর থেকে আছে এবং এর মধ্যে একটা বিদ্রোহ আছে। এই অবসাদগ্রস্ত মানুষরা দেখতাম অনেকক্ষণ, ঘন্টা খানেক ধরে তারা নাচ দেখতে ভালোবাসে, নাচ করতে ভালোবাসে, নাচ নিয়ে নানা কথা বলে। কিন্তু ক্রমশ আস্তে 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 রবীন্দ্রনাথের গানের দিকে তাদের নিয়ে আসা গেল। এবং আমি যেহেতু রবীন্দ্রনাথের গানে বিশ্বাস করি এবং রবীন্দ্রনাথের নাচ সেরকম প্রথাগতভাবে তো নেই, তাকে কথাকলি মণিপুরি নানা আঙ্গিকে করে করা যায়। আমি কথাকলি নাচ শিখেছি, সেই সঙ্গে দুটো মিশিয়ে একটা জায়গা করে এটা শুরু হয়ে গেল। এটা ঠিক ওভাবে, মানে এটা এখনও চলছে, শুরু থেকেই চলছে। এখনও এর কোনো সেরকম যে একটা কোথাও আমরা পৌঁছেছি বলবো না, কিন্তু মানুষের মনে একটা অপেক্ষা তৈরি হয়েছে, তারা অনুষ্ঠান করতে চাইছে। মনে হচ্ছে যে প্রকৃতপক্ষে একটা কাজের মধ্যে নিজের প্রয়োজনে গিয়ে পড়ে তারপরে এই বৃহত্তর প্রয়োজনটাকে তোমরা বুঝতে পেরেছো। মানে সমাজ সেবা করবো বলে আসা না, তা নিজেরও একটা
অবসাদ কাটিয়ে ওঠার জায়গা। আচ্ছা মন্দার ও অনিরুদ্ধ, তোমাদের যে যৌথ প্রয়াস অন্তরার বিভিন্ন আবাসিকের জীবনে, সেটা কি ধরনের পরিবর্তন আনতে পেরেছে তা বুঝবার জন্যে আমি চাইছিলাম মন্দারেরই একটি লেখার থেকে একটু পড়তে, একটু ফিরে দেখতে। লেখাটি প্রকাশিত হয়েছিল 2007-এরই 22শে মে তারিখে। ঠিক হলো যে রবীন্দ্রনাথের প্রকৃতি ও মন এমন ভাবনার গানগুলিকে অন্তরার গাছ, পুকুর, হাঁস, খরগোশ আর টিয়া ওড়া রোদ্দুরের মধ্যে মিশিয়ে দিতে হবে। গরমে ঘামতে ঘামতে দারুণ অগ্নিবাণেরে গ্রিন হাউসের মধ্যে বসে ঝমঝম বৃষ্টিতে বজ্রমান ইক দিয়ে গাঁথা, শীতের রোদে পিঠ ফিরিয়ে শীতের হাওয়ায় লাগলো নাচন, আর আমের মুকুলের গন্ধে মিশে দক্ষিণ হাওয়া জাগো জাগো। যারা পারছে না তারা তাল দিচ্ছে, আঙুল নাড়ছে, ঠোঁট কাঁপছে, চোখ বন্ধ করে শুনছে। গান জানে দু একজন, নাচ জানে হয়তো একজন, কিন্তু ইচ্ছেতে এমন একটা নাড়াচাড়া পড়েছে যে মনে হচ্ছে শুশ্রূষা যে শোনবার ইচ্ছে, এই অর্থ যেন প্রকাশ পেতে চলেছে। অর্থাৎ নিজের দিকে একটু ফিরে তাকানো কাছের মানুষগুলির দিকেও। মন্দার এবং অনিরুদ্ধ, আমরা তোমাদের অভিজ্ঞতাগুলো শুনবো, কিন্তু আমি এই শুনতে চাইছি বিভিন্ন গানের সূত্রে, যে কি করে কোন গান গাইতে গিয়ে তার সঙ্গে নাচ তৈরি করে তাদের দিয়ে নাচের মধ্যে তাদের নিয়ে এসে কি করে এই পরিবর্তনগুলো তাদের জীবনে আসে, সেগুলো একটু শুনতে চাই। এই প্রক্রিয়াটা আমি জানতে চাইছি। এটাও অনিরুদ্ধ বলতে পারবে, কারণ ও আসার পরই একটা ব্যাপক পরিবর্তন হয়। ক্যাসেটের গানের থেকে শিল্পীকে নিজে দেখছে। অনিরুদ্ধ, তুই বল, ওদের বিভিন্ন গান তো শেখানো হয়েছে। হ্যাঁ, গান নির্বাচন ছিল প্রথমে সব থেকে কঠিন একটা আমাদের চিন্তাভাবনার ভেতরে, যে কি গান, কি ধরনের, এত গান, 1800-1900 প্রকাশিত স্বরলিপির গান, তার থেকে কি কি গান আমরা বাছবো। তো আমরা একদম সহজভাবে যেটা প্রথমে বাছলাম সেটা হচ্ছে যে প্রকৃতি পর্যায়ের গান, এবং এমন গান যার ভেতরে একটা উদ্দীপনা আছে, একটা জাগরণের কথা আছে, মন শব্দটা তার ভেতরে থাকছে। এই মনের নাড়াচাড়া, মনোমোর মেঘেরও সঙ্গী, মনটাকে আমি যে কোনো ব্যাপ্তিতে এবং উচ্চতায় নিয়ে যেতে পারি নিমেষে, একটা সুর সেটাকে বহন করে নিয়ে যায়। এই ছিল আমাদের প্রাথমিকভাবে গান নির্বাচনের কথা। তো প্রকৃতি পর্যায়ের আমরা প্রথমে যেটা নিলাম যে তাপের বাঁধন কাটুক রসেরও বর্ষণে। এই গান শেখানোর ব্যাপারটা আমি খুব একটা আলাদাভাবে ভাবিনি, যে বিশেষ করে কোনো রোগী বা মানসিক রোগীদের শেখাচ্ছি তা নয়। গানগুলোর ভেতরেই এমন একটা বাঁধন ছিল বা আছে, যেটা যদি ঠিকমতো তাদের কমিউনিকেট করা যায় তাহলে আপনি দেখা যাচ্ছে যে তারা কিন্তু কোথাও একটা রেসপন্ড করছে, এবং সেই রেসপন্ড করতে পারাটার মধ্যে দিয়ে তাদের তো নিশ্চয়ই একটু তাদের ওয়েলবিংও আসছে। হ্যাঁ, এই যে নড়াচড়া পড়ছে যেটা বললেন, ভাবে যেমন যখন তালে গানটা প্রথমে শেখানো হয়, তাল দিয়ে হাতে, তখন এই যে আঙুল, যারা খুব ঘুমের ওষুধ খায় তাদের আঙুলগুলোও অবসাদগ্রস্ত হয়ে থাকে। সোজা হয়ে বসা, সেটাও তাদের কষ্টকর। সোজা হয়ে বসছে, হাতে তাল দিচ্ছে, তখনই তাদের কিছু কিছু গলার মুভমেন্ট করানো হয়, চোখের মুভমেন্ট করানো হয়, মানেগুলো বলে দেওয়া হয়। কাজেই যখন ভীষণ গরম, অন্তরাতেও তো ভীষণ গরম, বাগানের মধ্যেও গরম, আর ওরা একটা ঘরে যেখানে থাকে ডরমেটরির মতো, সেখানে যখন সত্যি সত্যি বৃষ্টির কথা বলা হয় এবং দু এক ফোঁটা পড়ছে, আর গরমটাও আমরা বুঝতে পারছি। ওই যদিও রবীন্দ্রনাথের ভাষা অনেক দূর আমরা ফেলে এসেছি, বাঁধন টাঁধন কথা তো আর বলি না, তাপও বলি না, কিন্তু এমন লিরিক আর এমন গানের একটা ঐশ্বর্য আছে, বুঝতে পারে। আর নাড়াচাড়া সমস্ত শরীরে পড়ে। এরকম একটা গান ধরে কি আমরা আরেকটু আলোচনার সূত্রটাকে টানতে পারি? হ্যাঁ, যেমন তাপের বাঁধন কাটুক, এই গানটা আমরা সাধারণভাবে গান গাইলে বা শেখালে কি গাই? তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে হৃদয় আমার। এক্ষেত্রে যেটা আমাদের প্রক্রিয়া সেটা হচ্ছে যে যেহেতু নাচকে নিয়ে, গানটাকে নিয়ে একটা মানে
টোটাল একটা বলা যায় যে তাদের হোলিস্টিক একটা অ্যাপ্রোচ। আমরা করছি কি, গানটার ছন্দটা তাদের ভেতরে ঢোকানো হচ্ছে, প্রথমে পাঠ করা হচ্ছে, তারপরে গানের ছন্দটা। তপের তাপের বাঁধন কাটুক রসেরও বর্ষণে, এটা সবাই মিলে চিৎকার করে বলছে। এবার ওরা খুব মজা পেয়েছিল, বর্ষণের সঙ্গে স্পর্শনে। স্পর্শনে তো না, স্পর্শনে, স্পর্শনে টাচ, হৃদয় আমার শ্যামল মধুর করুণ স্পর্শনে। এই যে বলতে 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 দেখা গেল ছন্দটা তাদের ভেতরে চলে এসছে, তারপরে একটু একটু করে সুরটা তাদের ভেতরে দেওয়া হলো, তার সঙ্গে শুরু হলো নাচের মহড়া। এই ছন্দে কিভাবে নাচটাকে বাঁধা যায় সেটা মন্দার শুরু করলেন। এবারে গান সবাই শিখছে, সবাই গানটা বুঝছে, গাইছে, তার ভেতর থেকে কিছু মানুষ নাচতে শুরু করেছে এবং ছেলেরাও নাচছে। এই নয় যে নাচের জন্য একটা স্পেসিফিক গঠন দরকার, এই যে একটা প্রতিযোগিতামূলক জায়গা, সেটার থেকে আমরা পুরোপুরি সরে এসে শুরু করেছি। যার ইচ্ছা গাইবে, যার ইচ্ছা নাচবে, এবং কোনো বাধ্যবাধকতা নেই, এমনকি কোনো অনুশীলন নেই। মানে আমরা এই লেসন দিয়ে এলাম, প্র্যাকটিস করে পরের দিন দেখাতে হবে, একদমই না। সম্পূর্ণ ভুলে যেতে পারে ওরা, নতুন মুভমেন্ট দেখাতে পারে। সেই দিনকার জন্যে ওই নাচটা, ওই গানটা তাদের শুশ্রূষার কারণ হলো, এইটুকুনি যথেষ্ট। কিছুক্ষণের জন্য ওদের মনটা অন্যরকম, তারা আরাম পেল কোথাও একটা। অনিরুদ্ধ, তুমি এই যে গানটি কথা বললে, তার মধ্যে আমার মনে হচ্ছে যে স্পর্শ নেই। হ্যাঁ, এই যে স্পর্শর ব্যাপারটা, আমরা তো এমনি যারা অপেক্ষাকৃত ভালো জায়গায় আছি এই জীবনের, তারা অনেক সময় পরস্পরকে স্পর্শ করে, ছুঁয়ে, সবাই মিলে জড়িয়ে মিশিয়েই তো বাঁচতে হয়। আর যাদের কথা নিয়ে আজকে আমরা এখানে এসেছি, তারা অনেক জায়গায় বিচ্ছিন্ন, সমাজ বিচ্ছিন্ন, পারস্পরিক সম্পর্কের থেকেও অনেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের মানসিক অবসাদের জন্যে, মানসিক গোলমালের জন্যে। তারা বোধহয় এই ধরনের গান, নাচের মধ্যে দিয়ে একটা এই স্পর্শ পরস্পরকে করার সুযোগও পায় হয়তো। একদম ঠিকই তাই। এবং তার মধ্যে দিয়ে একটা যোগসূত্র নতুন করে তৈরি হয়। এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, তোমাদের কাছ থেকে যেটা পেয়েছি, একটি আবাসিক চলে যাওয়ার সময় তোমাদের একটি চিঠি দিয়ে গিয়েছিল, সেখান থেকে আমি একটু শ্রোতাদেরও শোনাই। আস্তে আস্তে আমি কেমন করে জানি না এই গানের ক্লাসটাকে ভালোবাসতে শুরু করেছিলাম। কবে থেকে যে চেয়ার থেকে নেমে মাটিতে বসে সকলের সঙ্গে গান গাইতে আরম্ভ করি মনে নেই। ধীরে ধীরে আমার হারিয়ে যাওয়া মনোবল ফিরে আসছিল। মনে হচ্ছিল আমিও পারি। ওনাদের শেখাবার পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কখনো আমরা গান গাইতাম ঘাসের উপর বসে, কখনো বা ওয়ার্ডে বসে, আবার কখনো বা রিক্রিয়েশন হলে সবার সঙ্গে। প্রথম প্রথম দেখতাম মেয়েরা আমাদের সঙ্গে গাইতে বা পাশাপাশি বসতে অস্বস্তি বোধ করছে। বলা বাহুল্য, এটা আমরাও বোধ করতাম। কিন্তু ওদের কড়া নির্দেশ ছিল, ক্লাসের পরে প্রত্যেকে, ছেলে মেয়ে উভয় পক্ষ, হাত ধরে প্রেয়ার করতে হবে। আস্তে আস্তে আমাদের দুপক্ষেরই জড়তা কেটে গেল। আজ আর আমাদের পরিচয় এমসি কিংবা আইসিসিওর আবাসিক নয়, আমাদের পরিচয় এস্থেটিক থেরাপি গ্রুপের সক্রিয় সদস্য বা সদস্যা। আমাদের পরিচয় আমরা শিল্পী। এই যে এই চিঠিটার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে কিভাবে সুস্থতার পথে তাদের মনগুলো ফিরে আসছে এর মধ্যে দিয়ে। এবং এই যে আত্মাবিষ্কার একটা হচ্ছে, প্রত্যেক মানুষের ভেতরে একটা ক্রিয়েটিভ সত্তা আছে, একটা সৃজনশীল সত্তা তো থাকে। সে সৃজনশীল কাজে যদি ব্যবহারিক জীবনে নাও থাকে তাহলেও থাকে। সেখানে এই রবীন্দ্রনাথের গান এবং তার সঙ্গে নাচ তাদের মনে সেই সৃজনকে জাগিয়ে দিচ্ছে, তাই না? এর সঙ্গে একটা পোশাকেরও জায়গা আছে। ওরা বিভিন্ন প্রকৃতিতে যখন বিভিন্ন সময় ঋতুতে ওরা যখন অনুষ্ঠানগুলো করছে, কখনো সবুজ শাড়ি পরছে, সবুজ পাঞ্জাবি, হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি, সেই সময়কার ফুল লাগাচ্ছে, এবং ক্লাসেও যখন আসছে সেইভাবে মনকেও রাঙিয়ে নিচ্ছে। মানে প্রস্তুতি। আর ওরা একটা ছোট্ট প্রার্থনা করে প্রতিদিন, যেটা লিখেছে যে এই আকাশ, এই মাটি, এই বিশ্বজগতের সঙ্গে আমি এক, আমি সুন্দর, আমি সুস্থ, আমি পারব।
এইটা বলতে বলতে তারা প্রতিদিন অনুষ্ঠানে আগে পরে এত ইন্সপায়ার্ড হয়। না, আমার কিরম এই 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 প্রার্থনা ভাষাটা শুনে মনে হচ্ছে এ তো সকলেরই হওয়া উচিত এই প্রার্থনা। আমার নিজের বলতে ইচ্ছে করছে, আমি যে একজন বিচ্ছিন্ন মানুষ নই, আমি যে দ্বীপ নই, আমি যে মূল ভূখণ্ডের মধ্যে আছি মানুষের সঙ্গে মানুষ হয়ে, এই কথাটা তো এর মধ্যে দিয়ে বলা হচ্ছে। ঠিক তাই। এটা আমরা মানে অবচেতনেই আমি সুন্দর বলেছিলাম, এস্থেটিক থেরাপি তারপরে হয়ে গেল। আচ্ছা, আমাদের পরের গানটি সেটিও বর্ষারই গান, এবং তোমাদের কাছ থেকে তো জেনেছি যে এই গানটাও ওখানে আবাসিকরা গান গায় এবং পরেও পাঠ করে সমবেতভাবে। হ্যাঁ, সমবেতভাবে। এই গানটি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, এই 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 গানটির কথা আমি বলছি। আচ্ছা, আমি একবার এমনি আমার মতন করে এটা পড়ি, তারপরেও তারা কি করে সেগুলো তোমাদের কাছে শুনবো। তোমাদের কাছে শোনার সঙ্গে সঙ্গে আমার এটাও জানতে ইচ্ছে করছে, এটা একটি বর্ষার গান হলে তো এটা প্রার্থনারই গান। প্রার্থনা তোমাদের কাছে শুনলাম যে তারা প্রার্থনাও করে, তারা কোন স্পিরিটে এটাকে নেয় সেটাও আমি জানতে চাইবো। আপাতত আমি এটা একটু পড়ি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহারই স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা, নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এটা করে কিভাবে করে আমি একটু জানতে চাইছি। সত্যি ওই যে শাখায় ফুল ধরে না, ফল ধরে না একেবারে, ওইখানে যখন ওরা তো সাব অ্যাকিউট পেশেন্ট, ওরা তো কিছুটা সুস্থ এবং বাড়ি গেলে আবার ওদের অনেক সময় রেকার করে, ফিরে আসে। এই আসা যাওয়াটার মধ্যেই ওদের জীবন, ওরা কিছুটা সুস্থ থাকবে, কিছুটা অসুস্থ। কিন্তু এই গানটা ওদের কাছে একটা অদ্ভুত, একদিকে রোম্যান্টিসিজম, একদিকে প্যাথস। সেইখানে এই গানটা ওদের এমন করে একটা জায়গায় নিয়ে যায়, এবং অনিরুদ্ধ যেভাবে শেখায়, আমরা যেভাবে বলি, এবং অনেক সময় নাচটা ঠিক নাচের ওরম স্টেপিং করে তালে লয় হয় না, সবাই মিলে ঘুরে ঘুরে কিছু মুভমেন্ট করে, একবার হাত তোলে, একবার বসে, একবার পরস্পরের হাত ধরে, একটু দোলে, একটু সামনে এগোয়, একটু পিছিয়ে আসে। এই গানটা শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, এটা এমনি অনেক শুনেছি, অনেক গেয়েওছি আগে। যখন অন্তরার আবাসিকদের এই গানটা শেখাতে গেলাম, তখন এই গানের একটা আলাদা মাত্রা বা মানে বেরিয়ে এলো। হয়তো সেইটা আমাকেও অনেকটা ইন্সপায়ার করেছে এই গানটা তাদের ভেতরেও প্রার্থনা হিসেবে ঢুকিয়ে দিতে। তো এই যে গানের শ্রাবণের ধারার টেকনিক্যালিটিসটা আমি একটু বলছি, যা যা আমার মনে হয়েছে যে মিড় আছে, এবং আমাদের ভারতীয় সঙ্গীতে তো মিড়টা একটা খুব বড় জায়গা। এই মিড়ই হয়তো বা শুশ্রূষাকে অনেকখানি মানসিক আরাম যেটা দেয়। একটা গান শুনলে আমরা আরাম পাই, খুব ভালো সুরেলা গান শুনলে হয়তো ঘুমিয়ে পড়ি, অত্যন্ত উত্তেজিত আছি, আস্তে আস্তে আমাকে আরাম দেয়। এই যে শ্রাবণের ধারার মতো ধারার এই যে একটা চলন, এই চলনটা কিন্তু পুরো গানটার ভেতরেই রয়েছে। এটা আমি সুরগত দিকটা বলছি, আর বাণী বা কথাটা তো সৌমিত্রদা যেরকম পাঠ করলেন, তারপরে তো আমার মনে হয় আপামর জনসাধারণ প্রত্যেকের ভেতরেই সেটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এবং এই যে আমরা বলি সবসময় যে সুর এবং কথার একটা অদ্ভুত মেলবন্ধন রবীন্দ্রনাথের গানে, এই জীর্ণ টেনে টেনে সুরগুলোকে বসানো, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে
পড়ুক ঝরে সুরের ধারা, স্তরে স্তরে যে শব্দটাকে এরকম ভাবে ছুঁয়ে ছুঁয়ে, মানে এটাই তো এস্থেটিক থেরাপি, এই স্তরে স্তরে সুরের ধারা। এবং ওই যে জীবন হারা কথাটা এমন ভাবে আসে, হ্যাঁ, এটা বোধহয় এমনকি যাদের জন্য তোমাদের এই শুশ্রূষা, তারা ছাড়াও অল্প বিস্তর তো আজকের সমাজে মানুষ একটু প্রতিবন্ধী, মনের দিক থেকে তো বটেই, সেখানে সকলের কাছে এটা শুশ্রূষার বাণী নিয়ে আসে রবীন্দ্রনাথের এই কথাগুলো। সৌমিত্র, কিরকম জীবন হারাটা মনে হয় না, মানে বেঁচে মরে থাকা। হ্যাঁ, ভীষণভাবে, মানে হাতে পায়ে এবং বেঁচে সেখানে এই যে কথাগুলো এমন পয়েগনেন্ট, পড়তে গেলে প্রায় চোখে জল এসে যায়, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখায়। অদ্ভুত সুন্দর। এবং এই তৃষার পরে ভুখের পরে যে মাটিতে পা রেখে যেন রবীন্দ্রনাথ এগুলো লিখেছেন, এত বড় দর্শন, কিন্তু তার কোথাও একটা মাটিতে পা রয়েছে। আচ্ছা মন্দার, আমি তোমাদের কাছ থেকে তো শুনতে পেয়েছি যে মিস্টার PM জন কেরালাবাসী, তিনি দীর্ঘকাল আগে এসেছিলেন কলকাতায়, এবং তোমাদের এই যে প্রতিষ্ঠানটি অন্তরা, তার তিনি প্রায় প্রাণপুরুষ, এবং তিনি একটি গান খুবই শুনতে চান তোমাদের কাছে মাঝে মাঝে, মানে অনিরুদ্ধের কাছে শুনতে চান, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। এই অদ্ভুত একটা জিনিস দেখছি যে এখানেও ওই শ্রাবণের ধারার মতন পড়ুক ঝরেতে যে আছে, যে একটা জাগরণ আর একটা উত্তরণের কথা বলা হচ্ছে এই গানটিতে, তো সেটি বোধহয় সব সময় চিরযুগেই এই গানটা সেই তারই প্রতীক হয়ে উঠেছে, এবং সেই দিক থেকে এটাকে প্রায় অন্তরার থিম সং বলা যেতে পারে। মানে উনি চান আর কি সব সময়। এই গানটা বহু মানুষেরই প্রিয়। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি শান্তিনিকেতনে দেশিকোত্তম নিতে গিয়েছিলাম যখন, তখন আমাদের রাজ্যপাল শ্রী গোপাল গান্ধীও ছিলেন, তিনি আমার পাশে বসেছিলেন। আমরা একটা ওদের যে সঙ্গীত ভবনের একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে ভারতের নানা ভাষায় রবীন্দ্রসঙ্গীত এবং তার সঙ্গে নৃত্য এগুলো হচ্ছিল। তো যখন এই গানটি হলো, যদি তো ডাক শুনে কেউ না আসে, এটা হিন্দিতে হয়েছিল। তো আমি ওকে বললাম, রাজ্যপালকে, যে এই গানটিতেও মহাত্মাজির খুব প্রিয় গান ছিল, এবং উনি আমাকে বললেন যে হ্যাঁ, কিন্তু উনি তো এটা হিন্দিতে গাইতেন না, উনি বাংলাতেই গাইতেন। তো হ্যাঁ, জন এমনিতে বাংলা বলতে অসুবিধে বোধ করেন, কিন্তু এই গানটা কিন্তু বাংলায় বলতে পারেন। এই একলা চলোরে গানটা তো জনের এত প্রিয় যে উনি মানে অনিরুদ্ধকে ওর অফিসে হোক, অন্তরায় হোক, যেখানে দেখলেই বলবেন সিং দ্যাট সং ফর মি অনিরুদ্ধ। হ্যাঁ, কিন্তু গানটা আসলে ওর কাছে, নিজের কাছেও একটা ওর থিম সঙের মতো, ওর আদর্শ। একা উনি অনেকটা এগিয়ে এসে তারপরে ওর সহযোগিতা পেয়েছেন এই অন্তরার কাজে। এখন অন্তরায় যে কাজটা শুরু হলো, বা এস্থেটিক থেরাপি যদি এটাকে বলাই যায়, ডাক্তাররা মেনেই নেন, সেখানেও ওর একটা বিরাট স্বপ্ন। উনি এটাকে বলছেন একটা রেভলিউশনারি কাজ। এবং এই যে গানটাকে সকলের সঙ্গে, একা নও তোমরা, সবাইয়ের সঙ্গে চলতে পারছো, এবং কেউ যদি না আসে, তুমি একাই আছো, তোমার নিজের হাত ধরে, নিজের পা নিয়ে, নিজের সৌন্দর্য নিয়ে, নিজের বোধ নিয়ে তুমি এগিয়ে চলো। এটাই এই গানের কথা। মন্দার, তোমার মিস্টার জনের কথা শুনলাম, আমি অনিরুদ্ধকে একটা প্রশ্ন করছি। তুমি যখন এই গানটা শেখাতে যাও, তখন তোমার কি ধরনের অভিজ্ঞতা হয় ওদের নিয়ে? এই যে গানটা একটা লোকগীতির সুরকে আশ্রয় করে, সেটা বিষয়ে তুমি একটু বলো। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হ্যাঁ, সেটি শেখাবার সময় কি ধরনের রেসপন্স ওদের কাছ থেকে পাও, বা তোমার সুবিধা অসুবিধা কি হয় ওদের কাছে শেখাতে গিয়ে? হ্যাঁ, এমনি লোকগানের যে একটা খুব সহজ আবেদন আছে, তো সেটা তো খুব সহজে গানটা শেখানো যায়। যেমন আমি গানটা যেই শুরু করলাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই যে সহজ সুর, এটা তো সঙ্গে সঙ্গে চিৎকার করে একলা চলো রে। কিন্তু এই যে এখন সবাই মিলে গান গাইছেন ওখানকার আবাসিক, প্রথমে কিন্তু এরকম ছিল না। আমি যখন প্রথম দিন যাই এবং এই গানটা শুরু করি, তখন দেখছি হয়তো বেশ কিছু আবাসিক ওখানে বসে আছে, তাদের কারোর একদম ঘুমে
অবচেতনে একদম মানে পড়ে রয়েছে, কোনো রেসপন্সই নেই, কিছুই নেই। একজন আধজন হয়তো অল্প অল্প তাল দিচ্ছে, কোনো মহিলা তিনি হয়তো একটা কোনায় তার মুখ দিয়ে একটুখানি লাল পড়ছে, একদম অবিন্যস্ত ভাঙাচোরা একটা অবস্থা। এই গানের মধ্যে দিয়ে দিনের পর দিন যখন গাইছি এবং তারা একজন একজন করে এই গানটার সঙ্গে সঙ্গে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে, একলা চলরে একটা আমার নিজের কাউন্সেলিং হচ্ছে সব থেকে বড় কথা। তবেই আমি তাদের মধ্যে এই ভাবটা পৌঁছে দিতে পারছি। এবং যখন সেটা হচ্ছে, এই কমিউনিকেশনটা তৈরি হচ্ছে, তখন দেখলাম যে আস্তে আস্তে এরা প্রত্যেকেই কিন্তু আমার সঙ্গে গলা মেলাতে শুরু করলো। সুরে হয়তো নয় গলা, খুব চর্চিত গলা নয়, কিন্তু তারা গলা মেলাচ্ছে। এক এক করে তারা নাচের দলেও ভিড়ে যাচ্ছে, নাচ তৈরি হচ্ছে এর সঙ্গে। এবং এই যে ছেলে মেয়ে একসঙ্গে করা, এটাও কিন্তু একদিনে হয়নি। আমরা আইসিসি অ্যাওয়ার্ডে মহিলাদের সেকশনে প্রথমে আলাদা শেখাতাম, তারপরে পুরুষদের সেকশনে আলাদা শেখাতাম। ভাবলাম যে কারণ এদের অনেক রকম সমস্যা ছিল, যে একসঙ্গে মেলামেশাটাও অনেক সময় অসুবিধার কারণ ছিল, কারণ তাদের ব্যক্তিগত দুঃখ, ইতিহাস, হতাশা এগুলো ছিল। কিন্তু যখন এই একসঙ্গে মেলানো গেল, ছেলে মেয়েদের দল তৈরি হলো, এবং আমিও ভাবতে শুরু করলাম এটা কিন্তু যে কোনো আর পাঁচটা অন্তরার বাইরে আমরা যাদের স্বাভাবিক মানুষ বলি, তাদের দলের থেকে কিন্তু খুব একটা তফাৎ থাকছে না। এই তফাৎটা ক্রমশ ঘুচে যাচ্ছে এবং তারাও বলছে যে আমি শিল্পী, আমি গান গাইতে পারি, আমি নাচতে পারি। এই পাড়াটা এবং তাদের প্রস্তুতি, পোশাকের প্রস্তুতি, যেটা আগে বলেছি। শিল্পীর সঙ্গে আর একটা কথাও বলছে, জানি না এটা গানের সত্যি প্রভাব না, এই ক্রমাগত চর্চা, যে আর পাঁচটা রোগের মতো এটা একটা রোগ। আচ্ছা, আমরা তো একটুখানি শুনলাম অনিরুদ্ধর কাছে কিভাবে গানটা শেখাতে গিয়ে কি কি স্তর অতিক্রম করতে হয়। মন্দার, তোমার কাছে জানতে চাইছি যে তোমাকে যখন নাচগুলো এদের নিয়ে করতে হয় বা এদের নাচের মধ্যে আনতে হয়, সেগুলো তার প্রক্রিয়াটা ঠিক কীরকম হয়? এই সৌমিত্রদা, এটা খুব শক্ত কাজ। এটা শক্ত ইন দ্য সেন্স যে আমি ধরুন একটা গান ওরা শুনলো, মনোমর মেঘেরও সঙ্গী, এই গানটাতে শোনার সঙ্গে সঙ্গে আমার নিজেরও একটা ফিলিং হয়। আর যেভাবে আমরা ক্লাসে নাচ শিখি সেভাবে তো ওদের করানো যায় না, কেননা এখানে অনুশীলনের সুবিধে নেই। আর কতটা ওরা শিখতে পারছে সেটাও আমি অনেক সময় বুঝতে পারি না। এইটা আমি প্রথমে যেটা বলি যে শরীরের একটা বিদ্রোহ আছে। আমি যদি 5.5 ফুট লম্বা হই, আমি কিন্তু সেটা 6 ফুট হয়ে যেতে পারি যদি বড় করে লাফাই। আমার ডান দিক বাঁ দিকে যদি আরেকটু দীর্ঘতা বাড়াই, হাতটা লম্বা করে দিই, পাটাকে ছুঁড়ে আরেকটু অন্যদিকে নিয়ে যাই, তখন কিন্তু আমার শরীরটা আরও বড় হয়ে যেতে পারে। এভাবে আমরা আমাদের ছোটোখাটো যে সীমাবদ্ধতাগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি। আর যেহেতু কথাকলি নাচ আমি শিখেছি, সেই জন্য ওর যে কিছু বেসিক স্টেপস আছে, চুরিপ্পু বলে দেহের ভঙ্গি, সেটা একটা পুরো মণ্ডলাকার বলে, পুরো শরীরটা ডান দিক থেকে বাঁ দিক, আবার বাঁ দিক থেকে ডান দিক, এভাবে ঘাড়, শরীর, পা, হাঁটু সমস্তটা নিয়ে একটা নাচ হয়। সেখানে ওরা পুরোপুরি পারে না, কিন্তু আমি যেহেতু একটা আইডিয়াল আমার গুরুজির শরীরটা দেখেছি, আমি চেষ্টা করি ওই দিকে যাওয়ার, ওরা চেষ্টা করে আমাকে খানিকটা ফলো করে করবার। এরকম করতে 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 আঙুল, চোখ, ঘাড়, পায়ের স্টেপ সব কিছুতে একটা রিদম আসতে থাকে, একটা গ্রেস আসতে থাকে। তাহলে অনিরুদ্ধ, ওই জায়গাটা তুই একটু কর, ওই বায়ু বহে পূর্ব সমুদ্র, তাল দিয়ে কর, তুই যেভাবে তালটা দিয়ে ওদের শেখা, তালটা দিয়ে দিস। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, এইভাবে তো তালটা আসে। এই যে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। এখন পুরো বায়ু বহে, উচ্ছলতা, সপ্ত মুদ্রা ওরা করতে পারবে না, একটা গ্রেস করা হয় আর একটা স্টেপিং করা হয়। হয়তো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 যত রকম হয়, সেটা পায়ের, সেটা হাতের, সেটা একসঙ্গে, সেটা আগে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া, এরকম করতে করতে একটা জায়গায় আসে। আর আমিও নাচতে থাকি, ওরা একটা ফ্রি মুভমেন্টে নাচে। এরকম করতে করতে দেখা যায় কখনো 2-3টে নাচ আমাদের স্টেপিং আমাদের মধ্যে কমন হয়ে গেল, তখন ওরাও ফলো করতে থাকে, আমিও করতে থাকি। এরকমভাবে করতে অনিরুদ্ধকেও মাঝে মাঝে বলা হয়, তুই উঠে এসে নাচ আমাদের দলে।
হ্যাঁ, করে একসঙ্গে সবাই মিলে একটা জায়গায় ওটা একটু সুরে কর, ওই বায়ু বহে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে, তালো তমালো অরণ্যে। এই যে একটা লো জায়গায় হচ্ছিল, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, এখান থেকে যেই মনোমোর ধায় তারি, ওইখানে সমস্তভাবে সুন্দরভাবে বডি মুভমেন্টটাকে চেঞ্জ করে করে আনা যায়। এগুলো তো ঠিক বলার জিনিস না, এগুলো তোমাদের আসতে হবে, দেখতে হবে, অন্তরা ক্লাসে এসে ওদের সঙ্গে নাচতে হবে। মানে সৌমিত্রদা, এটা সত্যি কথা, আমরা যখন নাচি, ওরা যখন নাচে, ওদের পক্ষে নাচটা যে কত কষ্ট, ওই ঘুমের ওষুধ খেয়ে, ওই দুঃখ অতিক্রম করে আমরা নাচবো বলে নাচি, ওরা কিন্তু একটা কিছু ওদের দেয়া হচ্ছে বলে নাচছে। তুমি একটা গান ইচ্ছে মতো সুইচ অফ সুইচ অন করে শুনতে পারো। ওদের ক্ষেত্রে আমাদের অনেক ভেবে ভেবে দিতে হয়, কারণ ওদের কোনো চয়েস নেই। আচ্ছা মন্দার, তোমার কথা থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে, তুমি যে বলছো যে তারা এখানে যে তাদের গান গাওয়াটা কত শক্ত, উন্নত, তোমরা এটা করে একটা জিনিস পাচ্ছ নিজের ভেতরে, বা যারা এই গানকে, এই যে হাজার হাজার মানুষ তার থেকে অনেক কিছু পাচ্ছে, কিন্তু তারা কি পাচ্ছে, এই আবাসিকরা, এইটা আমার জানতে ইচ্ছে করছে। তারা কি এটার থেকে কোনো বিশেষ উপকার পাচ্ছে কি, সেটা তুমি বা অনিরুদ্ধ যদি এই বিষয়ে আমাদের একটু বলো। এখন উপকার তো নিশ্চয়ই তারা পাচ্ছে, তারা অপেক্ষা করে বসে থাকে, কিন্তু একটা টেকনিক্যালিও একটু এটা বলা যায়, অন্তরাতে তো আরও অনেক থেরাপি ইউনিট আছে। ওরা হাতের কাজ শেখে, সেলাই শেখে, ছবি আঁকা শেখে, কম্পিউটার, এই প্রত্যেকটা থেরাপিতে ওরা একটা ইনসেন্টিভ পায়, একটা টাকার অঙ্কে কুপন পায়, যেটা শুক্রবার দিন ওরা অন্তরা ক্যান্টিন থেকে কিছু কিনতে পারে। ওখানকার কর্তৃপক্ষ আমাদের বলেছিলেন, তোমাদের এইখানে যদি ক্লায়েন্টরা আসতে না চায়, আমরা কি কোনো ইনসেন্টিভের ব্যবস্থা করব এই ক্লাসে, তাহলে ওরা ইনসেন্টিভের জন্য আসবে। আমরা তখন কিন্তু একটু মানে ঔদ্ধত্য নিজেদের মধ্যে দেখিয়ে আসপদ্দার মতো করেই বলেছিলাম, দেখি না ওরা এমনি আসে কিনা, নাচ গান তো লোকে এমনিই করে। সেটুকু আমরা করতে পেরেছি সৌমিত্রদা, যে ওরা এই ক্লাসটার জন্য বসে থাকে এবং এই ক্লাসে আসবে বলে ওরা চুল বাঁধে, পোশাক বদলায়, 12টার সময় ওদের খাবার ঘন্টা পড়ে, সেই সময় অবধি এতটুকু অস্থিরতা দেখায় না, এবং অনেকে 12টার পরেও বসে থাকে ক্লাসটা করবে বলে। এবং সবথেকে যেটা বড় কথা, সেটা এখন ডাক্তাররাও তাদের নানা আলোচনায় মানছেন, ওরা দুটো শব্দ ব্যবহার করছেন, কোঅর্ডিনেশন আর কমিউনিকেশন। এই দুটো টেকনিক্যালি ওরা বলছেন এটার উন্নতি হয়েছে। অন্যান্য যে থেরাপিগুলো আছে এবং তার সঙ্গে যে ওয়ার্ড পরিষ্কার করা, খাবার দাবার পরিবেশন করা, পরস্পরকে দেখা, সেগুলোতেও একটা অভূতপূর্ব উন্নতি দেখা যাচ্ছে। এবং বাড়ির লোকেদের গিয়ে ওরা বলছে যে আমাদের এই অনুষ্ঠান, ওদের 3 মাস বাদে বাদে অনুষ্ঠান করানো হয়, দেখতে আসছেন কারা, যাদের অনুষ্ঠান আমরা টিকিট কেটে দেখতে যাই, সেখানে সেই সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, চিত্র পরিচালক সবাই আসছেন ওদের অনুষ্ঠান দেখতে। এটা ওদের কাছে একটা ভীষণ গর্ব। ওরা একদিন বলেছিল যে একদিন আপনি ফিরবেন না, আমরা প্রত্যেক শনিবার যাই, আপনি থেকে যান আজকে রাত্রে, আমরা ওষুধ খাবো না ঘুমের, সারা রাত গান শুনবো। এটা আমার কাছে একটা বিরাট বিরাট পাওনা। নিশ্চয়ই, কারণ ওরা একটা কবিতাতেও লিখেছিল যে আমাদের এখানে কোনো ঘুমের অসুবিধে হয় না, আমরা নিয়মিত ওষুধ খাই বাধ্যতামূলকভাবে। কাজে জেগে থাকার যে বিলাস, সেটা ওদের নেই, কষ্ট পাওয়ার বিলাসও ওদের নেই। আর এই যে এস্থেটিক থেরাপি যেটা আমরা বলছি, নান্দনিক শুশ্রূষা, এতে হচ্ছে কি অন্যান্য কাজ যা ওরা করে বিভিন্ন দিকে, ধরুন টেলারিং বা কম্পিউটার, যা যা বললেন মন্দার একটু আগে, ওই কাজগুলো কিন্তু তারা অনেক ভালোভাবে করতে পারছে এখন তাদের। সেই দিক থেকে কি আমি এরকম ভাবতে পারি যে এই যে নান্দনিক শুশ্রূষা, এটা ওই ওদের যে মূল চিকিৎসা, তার কোনো প্রতিযোগী নয়, তার কোনো প্যারালাল নয়, এটা তারই পরিপূরক খানিকটা। একেবারে তাই, প্রতিযোগী তো নয়ই, ওই ওষুধগুলো ওই ডাক্তারদের তো লাগবেই,
না হলে তো আমরা ওদের সোজা করে দাঁড় করাতেই ওই ওষুধগুলো লাগবে, ওই কাউন্সেলিং লাগবে। হ্যাঁ, এবং কিন্তু ওদের কাউন্সেলিং যে অর্থে, সেই অর্থে এটাও খানিকটা এক ধরনের মানে কি বলবো, প্রচ্ছন্ন কাউন্সেলিংই হয়তো হয় এর মধ্যে দিয়ে, সাংস্কৃতিক কাউন্সিলিং। হ্যাঁ, এবং যখন এই গানগুলো করেন তারা, আমার এরকম বিশ্বাস করতে ইচ্ছে করছে যে তার মধ্যে দিয়ে স্বয়ং রবীন্দ্রনাথের কাউন্সেলিংটা তারা পায়। হ্যাঁ, ওরম দুঃখ তো আর কেউ পাননি। এবং ওরা ওই যে 3টে শব্দ আছে না, সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো, এই পাগল কথাটা ওরা আর বলতে লজ্জা পায় না। এই গানের কথাটা আমরা ওদের বারবার বলি। দেখো, পাগল একটা ক্যাটাগরি, সাধক একটা ক্যাটাগরি। ওই গান দু লাইন। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। আচ্ছা, তোমরা এই এতক্ষণ অবধি যেসব গানগুলো নিয়ে কথা হচ্ছিল, তার মধ্যে একটা জাগরণ বলো, একটা উদ্দীপনা বলো, একটা চিত্তের উদ্বোধন বলো, এইগুলো তো সবাই মিলে গাওয়ার গান, সবাই মিলে গাইলে তার একটা অন্য অনুষঙ্গ তৈরি হয়, এইগুলো বুঝলাম। কিন্তু এরকম কোনো গানও কি তোমরা ব্যবহার করো ওখানে, যেটা এরকম সবাইয়ের গান নয়, একাই গাওয়ার, হয়তো কোনো সেই অর্থে রোম্যান্টিক গান বা প্রকৃতির প্রেমের গান, যার মধ্যে দিয়ে একলা মানুষের একটা অনুভব ব্যক্ত হয়, এরকম গানও কি তোমরা করো? খুব নরম একটা প্রেমের গান, তার সুরের ধাঁচাটা কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের উপর ভর করে, ফুলে ফুলে ঢলে ঢলে মৃদুবায়। হ্যাঁ, এর তো চলনটাও তো, এই যে আমরা একটু আগে কোঅর্ডিনেশনের কথা বলছিলাম, যেটা অনেকখানি বেড়েছে ওদের। ফুলে ফুলে একটা ঢিমে দাদরা লয়ের তালের গান, এই যে দাদরা তাল, বেসিক তাল 1 2 3 4 5 6, এই যে আমি পরপর বলছি, 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, এই যে মাত্রার বিন্যাস, তার মধ্যে কিন্তু একটা সময়ের ব্যবধান আছে। এইটা ওদের মধ্যে প্রথমে ছিল না। ওদের ধরুন ছিল কিরকম, 1 2 3 4 5 6, এই কোঅর্ডিনেশন ছিল না, বা ছিল 1 2 3 4 5 6, কোনো ছন্দের একটা বিন্যাস ছিল না। কিন্তু এই ফুলে ফুলে গানটি করতে করতে দেখা গেল 1 2 3 4 5 6, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায়, এই চলেছে, এবং একটা অদ্ভুত সুন্দর নরম চলন। তো তখন দেখা গেল এটা তো একা গেয়ে বা একা শুনে আমরা অভ্যস্ত, একক গান, কিন্তু এরা সবাই মিলে খুব মৃদু স্বরে এই গানটি গাইছে, এবং তার সঙ্গে সমবেত একটা নাচ তৈরি হলো, যার মুভমেন্টটা অত্যন্ত ঢিমে, কিন্তু সবাই একসঙ্গে, যে নাচ করে না সেই ছেলে মেয়ে তারাও উঠে নাচতে শুরু করলেন। সেই নাচটা মন্দার খুব চমৎকারভাবে ওদের ভেতরে তুলিয়েছিল, একটা ফেলো ফিলিং তৈরি হয়েছিল। সেটা মন্দার বলুন। না, শুধু ওরা না, ওদের মানে বাইরে থেকে যে অনেক স্কুল কলেজের ছেলে মেয়েরা আসে, অশোকহাল থেকে একটি দল এসেছিল, আমার নিজের কলেজের মেয়েরাও এখন গিয়ে মাসে একদিন কাজ করে। তা ওই রুগীদের সঙ্গে যখন ওরাও হাত ধরে দাঁড়ালো, প্রায় 50 জনের একটা গোল। আস্তে আস্তে অনিরুদ্ধ ওর টিমকে নিয়ে গাইছে, একটু তবলা বাজছে, একটু হচ্ছে মিউজিক দিচ্ছে। ওই যখন প্রাণও করে হায় হায়, সেই জায়গাটাতে ওরা যে কেমন হয়ে যায়, তখন মনে হয় গানটা সার্থক, মানে গানটা যেন এর জন্যই লেখা। এবং প্রত্যেক দিন ক্লাস আমাদের এটা দিয়ে শেষ হয়। যারা নাচতে চায় না বলে আজ পায়ে ব্যথা, আমার মাথা ধরেছে, উঠবো না, এসবও বলে মাঝে মাঝে। তো এইটা কিন্তু বলতে হয় না, যে এই গানটা শুরু করে দেয় অনিরুদ্ধ, সঙ্গে সঙ্গে সবাই মিলে বিশাল দল করে নাচতে থাকে। আমরা অন্তরার অনেকটা শেষের দিকে চলে এসেছি। একটা আমার জানবার আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে এমন কোনো গান কি আছে যেটা তোমরা হয়তো ওখানে ব্যবহার করো বা মনে ভেবেছো ব্যবহার করবে, এমন কোনো গান যেটা একটা এই
অন্তরার যারা আবাসিক তাদের জন্য তোমরা উৎসর্গ করতে চাও? অনিরুদ্ধ, ওই গানটা আমরা করতে পারি। বল তুই এক ব্যর্থ লাইন, প্রাণের একটা লাইন আবর্জনা। গেয়ে দে। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আমাদের মধ্যে একটু আগ শুদ্ধি, অগ্নিশুদ্ধি পেলাম এই গানের মধ্যে দিয়ে। এবং সেই প্রসঙ্গে আমার মনে আসছে যে যেখানে সত্যি সত্যি এই আগুন বর্ষণ করেন সূর্যদেব, সেই ঝাড়খণ্ড আর বাংলার সীমান্ত অঞ্চল, সেখানে সেই প্রচণ্ড তপের তাপের মধ্যে একটি উপত্যকা আছে যেখানে তোমরা তোমাদের গান নিয়ে যাও। সেই জায়গাটা কোথায় এবং কারা সেই গানের মধ্যে তোমাদের কাছে আসেন? তারা কি ধরনের মানুষ, কি ধরনের জীবন তাদের, এবং তারা এই রবীন্দ্রনাথের গান কেমনভাবে নিচ্ছেন সেটা আমি একটু জানতে চাইছি। এই জায়গাটি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর ঠিক ঝাড়খণ্ড থেকে একটু দূরে দুয়ারসিনী এবং বান্দোয়ানের মাঝামাঝি একটি জায়গা। ওইখানে ভালো পাহাড় বলে একটা জায়গা তৈরি করেছেন কবি কমল চক্রবর্তী, ওনারই উদ্যোগে এটা হয়েছে। একদম রুক্ষ সূক্ষ্ম যেটা বললেন আপনি সৌমিত্রদা, ঠিক সেই রকমই একটা পুরুলিয়ার রাঢ় বাংলার যে একটা গনগনে ভাব, কিন্তু তাতে প্রায় 1.5 লক্ষর ওপর গাছ লাগিয়েছেন ওনারা গত 10 বছরে। জায়গাটার চেহারা আস্তে আস্তে পাল্টাচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা যেটা আমাদের টেনেছে ওইখানে, সেখানে আমি আর মন্দার একা নয়, চারণ বলে একটি দল আছে আমাদের, চারণের বাকি সদস্যরাও সেখানে যান এবং ওখানে গিয়ে ওখানে একটা ছোট্ট স্কুল হয়েছে। মূলত নয়, একেবারেই আদিবাসী ছেলেমেয়েরা ওই অঞ্চলের ওই স্কুলে পড়ে। তারা একদম ছোট ছোট, ক্লাস 2-3 অবধি বোধহয় এবছর হয়েছে। 125-30 জন বাচ্চা ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে। তার আগে কেউ তাদের ফর্মাল এডুকেশন কিছু ছিল না। সেই রকম একটা জায়গায় আমরা গেছিলাম এমনি জায়গাটি দেখতে কমলদার আমন্ত্রণে। কিন্তু ওই স্কুলের বাচ্চাদের আমরা গান এবং নাচ শেখাতে শুরু করি এবং ওদের অত্যন্ত দারিদ্র একটা জায়গা থেকে উঠে এসছে ওরা, একদম প্রচণ্ড দরিদ্র, কিন্তু প্রাণ শক্তি প্রবল এবং তাদের ভেতরে বোধহয় কয়েক শতাব্দীর একটা ছন্দ তাদের রক্তে বইছে, তাদের ভেতরে সুর বইছে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। তাদের কোনো স্বরলিপি প্রয়োজন হয় না, তাদের কোনো বাদ্যযন্ত্র, আমাদের যে বাদ্যযন্ত্রে আমরা রবীন্দ্রনাথের গান গাই সেসব প্রয়োজন হয় না। তারা মাদল বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছে। বাহ! তুমি প্রথমে যেটা বলেছিলে যে ওদের ভেতরে প্রায় শতাব্দীর সুর ছন্দের ঐতিহ্য তাদের মধ্যে আছে, তো হ্যাঁ সে তো বটে। আদিবাসীদের মধ্যে তো সেই জন্যেই এতবার মানুষ ছুটে ছুটে গিয়েছে। বিভিন্ন পৃথিবীর শিল্পীরা যেমন গঙ্গা ছুটে গিয়েছিলেন তাহিতিতে, তেমনি করেই বারবার শিল্পীরা যায় তাদের রসদটা মানে আবার ফুরিয়ে আসে যখন তখন সেগুলোকে রিচার্জ করে নিতে। আচ্ছা, তা তোমাদের কিভাবে মনে হয় যে এই ছন্দ, এই সুর, যেমন ধরো নাচের ক্ষেত্রে মন্দার তুমি কি বলতে পারো যে কিভাবে ওরা এই রবীন্দ্রনাথের গানকে ব্যবহার করছে বা কিভাবে সেখানে পার্থক্যটুকুন গড়ে উঠছে? আসলে সৌমিত্রদা, একটা কথা ওদের বলা হয় যে ওরা ফার্স্ট জেনারেশন লার্নার,
কিন্তু ওরা সহস্র জেনারেশন ধরে কিন্তু নাচ গান করছে, সেদিক থেকে দেখতে গেলে ওরা অনেক এগিয়ে আছে। আমরা আমাদের ঠাকুমা দিদিমা বলতে পারবো না এরা কলেজে পড়েছে, কিন্তু ওদের দিদারা এসে নাচ দেখিয়ে যাচ্ছে রাত্রিবেলা মাদল নিয়ে। কাজে ওদের যখন আমরা নাচ শেখাচ্ছি সেটা একটা অদ্ভুত নাচ, সেই নাচটা কিন্তু আমাদেরও অনেক কিছু শিখতে হচ্ছে, ওদের সঙ্গে লাফাতে হচ্ছে, এবং ভঙ্গিগুলো ঠিক ওরকম কথাকলি বা চুরিপু বা মণিপুরি ওই সব না, ওরা কমিউনিটি ডান্সটা জানে। ওদের ওই গোল করে দাঁড় করিয়ে সোজাভাবে বিদ্যুৎ আকাশে হাত তুলে দেখানো, বৃষ্টি একটা সহজ ফোঁটা দেখানো, তার মধ্যে যে রিদম, ওরা ওদের ওই সাঁওতালি ভঙ্গিতেই কিন্তু নাচগুলো করছে। আমরা সেখানে ইন্টারফিয়ার করি না, শুধু তালগুলো কিভাবে হতে পারে আর আমরা ওদের সঙ্গে নাচি। সেটা ওই একটা তাল তুই একটু বলে দে, ওই যে তপ্ত ধারায় প্রাণ এনে দাও। হ্যাঁ, তো সঞ্চারিটা বজ্রমানিক দিয়ে গাথা। এমনিতে আমরা যেরকম ভাবে গাই বজ্রমানিক দিয়ে গাথা 1 2 3 2 2 3 1 2 3 2 2 3 এই ছন্দে যাচ্ছে, কিন্তু যেই ওদের এই গানটা দিলাম, ওরা যে মাদল বাজাচ্ছে কয়েকটি বাচ্চা, টিম 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 টিম, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে, এই ছন্দে চলছে। এই ছন্দে চলতে গিয়ে সঞ্চারিটা কি হচ্ছে, আমরা গাই কি মরো মরো পাতায় পাতায়, ওরা গাইছে মরো মরো পাতায় পাতায়, ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। এই হচ্ছে তফাৎটা। এটা একটা, এটা কিন্তু খুব ভ্যালিড একটা এক্সপেরিমেন্টেশন তো বটে। আর ওই ছাড়টা দিয়েছো ওখানে নোটেশন ধরে গান শেখানোর কোনো, আর ওই টেবিল চেয়ার থেকে ছেড়ে দিয়ে মাঠের মধ্যে রোদে পুড়ে জলে ভিজে ওই বজ্রবাণী সার্থক। হ্যাঁ, এবং যে স্রষ্টার সমস্ত মন চিরকাল ওই রকম করে মাঠে বনে প্রান্তরে ঘুরে বেড়িয়েছে, তার পক্ষে খুব উপযুক্ত কাজই তোমরা করছো। অনিরুদ্ধ, তোমাদের কথা শুনতে শুনতে মনে হচ্ছে যে এই বর্ষার যেমন আশ্চর্য আত্মীকরণ তারা করছে বর্ষার গানের, তেমনি অন্য দুটি ঋতুর গানও তারাই তো বেছে দিয়েছে আজকের এই অনুষ্ঠানের জন্য বলেছো তোমরা, সেগুলো আমাদের একটু শুনতে ইচ্ছে করছে। শীতের হাওয়া লাগলো নাচন, লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। হ্যাঁ, এই গানটিকে ওরা কি করে নিজেদের মতন করে নিচ্ছে? নিশ্চয়ই অন্তরার আবাসিক যারা, তাদের মতন করে নয়, তারা এক ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এসছে জীবনে, আর এরা সম্পূর্ণ স্বতন্ত্র। এইটাই আমার জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, অন্তরাতে যেমন তারা শহুরে বেশিরভাগ এবং শিক্ষিত, উচ্চশিক্ষিত অনেকে আছেন, কিন্তু এখানে কিন্তু আমার যেটা মনে হয় যে ধরুন শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, এটা কিন্তু ওরা অনেক বেশি রিলেট করতে পারবে আমাদের শহুরে মানুষদের থেকে। আমরা অর্ধেক লোক আমলকি গাছই চিনি না, পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে, এই শিরশির করে পাতা ঝরে যাচ্ছে আমরা জানি না, আমরা শীতটাই ভালো করে বুঝি না, রুম হিটার থাকে, আমরা অ্যাকচুয়ালি তো এক্সপোজড হই না প্রকৃতির কাছে। তো ওদের একটুখানি শব্দগুলো প্রথমে বুঝিয়ে দিতে হয়। বাংলাটাও তো ওদের কাছে একটা অন্য ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে যে শব্দগুলো বোঝানো হলো, তারা সঙ্গে সঙ্গে রিলেট করতে পারলো এবং পাতা ঝরাটা চাক্ষুষ করলো ওই প্রান্তরে দাঁড়িয়ে। এবং তখন আমরা যখন সেই একইভাবে ছন্দটা বুঝিয়ে দিলাম, শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, এবারে ওরা সমস্বরে চিৎকার করে গাইতে শুরু করলো। তবে এইটার একটা এক্সপিরিয়েন্স আছে, শেখাতে গিয়ে সেটা একটু ফ্যাসাদের কথা বলি। এবারে আমাদের তো একটু মাইক্রোফোন ঘেঁষা গলা হয়ে গেছে অনেক দিনের চর্চায়, সেটা খারাপ অনেক সময় হয়, চিৎকার করে ওই মাঠে দাঁড়িয়ে চেঁচাতে পারি না, জনসভাকে তো আমরা কমান্ড করতে পারি না, এবং ওইখানে প্রান্তরে দাঁড়িয়ে তো চেঁচাতেই হয়। তখন দেখা গেল যে আমার গলাটা অতটা জোরালো হচ্ছে না। তখন কমলদা ছিলেন, কমল চক্রবর্তী, ওনাকে বললাম, ওনার একটা বেশ বাজখাই চড়া গলা আছে, তো ওনাকে বললাম কমলদা এই ছন্দটা আপনি একটুখানি ওদের পড়িয়ে দিন চিৎকার করে, আমরা এই স্ক্যানশনটা যেভাবে করছি
তখন উনি তো তারস্বরে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, এই যে শটটা তাদের বাচ্চাদের ভেতর ঢুকে গেল, পাতাগুলি শিশিরিয়ে শিশিরিয়ে, এবারে সেইটা আর কোনোভাবেই আমি আর সুরে বসাতে পারছি না, যত শেখাচ্ছি তখন ওরা চিৎকার করে বলছে শীতের হাওয়া লাগলো নাচন ওরা ওই কমলদার সুরটা তুলে স্বরলিপি সুর উড়িয়ে দিল আর কি। তো তারপরে আবার অনেকক্ষণ করে 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 তাদের সুরে ফিরিয়ে এনে তারপরে তাতে নাচ বসানো এবং আবার সেই মাদল সহযোগে গানও নাচ। ওদের একটি ছেলে আছে, সে পাতাতে বাঁশি বাজায়, একটা গাছের পাতা মুড়ে সেটাতে বাঁশি বাজায়, সে এই টিউনটা বাজাতে শুরু করে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোলে। আর ছোট দুটো পুচকু আছে, তারা ওই ছোট ছোট মাদল নিয়ে আসে। আর ওদের দুজন স্যার আছেন, মৃত্যুঞ্জয় স্যার আর কি প্রদীপ স্যার, তারা তো প্রাণপাত করে নাচে। ওরা তো হাসে স্যারেরা নাচতে পারছে না দেখে, ওরা নাচতে পারছে। আর জয়তী আছে যে ওদের পুরোটা চালায়। আর মাঝে মাঝে কমলদা এসে বলেন আমাকে একটু নাচ শেখাও, বলে সেটা খুব শক্ত কাজ কমলদা, ওটা হবে না। তো এইভাবে ভীষণ আনন্দে কেটে যায় আর কি। আচ্ছা মন্দার, রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচ সাধারণত আমরা যেরকমভাবে দেখি যে পৌষদের ডাক দিয়েছে, সে ডাকার একটা ভঙ্গি করা হয়, আর মাটি তোদের ডাক দিয়েছে বলে মাটি ডাকানো হয়, এইভাবে যে চলে। এটার থেকে নিশ্চিত ওদের নাচটা আলাদা হচ্ছে। সেটা কোন জায়গায়, মানে তার প্যারাডাইমটা কি, তার প্যাটার্নটা কি, কোন জায়গায় আলাদা হয়ে যাচ্ছে? প্যাটার্নটা সহজভাবে আমরা যেমন স্বাভাবিকভাবে বলি ওই দেখো দূর একটা গাছ, সেটা যেহেতু একটু নাচের গ্রেস দিলেই সেটা খুব পরিষ্কার করে যদি করে দেওয়া যায় সেটা গাছ। ওই হাত তুলে একটা চৈতন্যর ভঙ্গি না করে সহজভাবে যেটা গাছ, সেটা পাতা, সেটা ফুল, খুব সহজ, মানে একেবারে স্বতঃস্ফূর্ত। আর শরীরের যে বিভঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গ বিভঙ্গকে যদি নাচের রুটে মানি তাহলে সেই নাচ কিন্তু সত্যি নাচ। ওই রকম যেটা আমরা দেখাই এঁকে বেঁকে সর্পিল কতগুলো ভঙ্গি, বা নাচ মানি মায়ের একটা বেনারসি পরে কাজল পরে বেরিয়ে পড়া, ওটা কিন্তু নয়। এটা একটা একেবারে অন্য, এটাও হয়তো আমাদের একটা বলতে পারো প্রতিবাদ বা বিদ্রোহ, বা আমরাও চাইছি নাচকে অন্যভাবে দেখাতে। ভালো পাহাড়ের ওরা একটা প্রার্থনা, ওদেরও আমরা শিখিয়েছি। ওরা বলে ওপরে আকাশ, নিচে মাটি, চারিদিকে পাহাড়, আমরা ভালো আছি। আর ওদের একটা গান ওদের টিচার শিখিয়েছিলেন, সেটা হচ্ছে আমরা সবাই রাজা। তো এই গানটা একটু সৌমিত্রদা পড়ুন, ওরা তো শুনবে। ও এই গানটাতে আমাদের সব থেকে কৌতূহলের একটা ব্যাপার হচ্ছে এই অনুষ্ঠানের জন্য যে এর আগে দৃষ্টিহীনরা তারা এসেও এই গানটা গেয়েছিলেন, তারা তাদের মতন করে এটাকে কি করে দেখেন এবং তাদের মধ্যে এটা কতখানি কি বলবো পরিবর্তনশীল হয়ে ওঠে সেটা আমরা শুনেছি। সুতরাং আজকে হয়তো তোমাদের ভালো পাহাড়ের গানেও সেইটুকুন আমরা দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, আমি এটা পড়ে দিই। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি। আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। রাজা সবারে দেন মান, সীমান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। এখন এই গানটা ওরা যখন শুনবে এটা শুনছি আর আমার মনে পড়ছে সেই হপন, প্রিয়নাথ, বাসন্তী, ওরা সেই হাত দুলিয়ে দুলিয়ে দেখায় যে মোরা চলবো আপন পথে। আমার মনে পড়ছে চারণের সব ভালো পাহাড়টা তো ওদের সবাইকার। আর ওই ডাঙরজুড়ি ছোট্ট গ্রাম, সেখানে ওরা যখন পাহাড়ের নিচে দাঁড়িয়ে করে, তুই একটু বল এই গানটা কিভাবে ওরা নাচটা তুলে ফেললো এবং গানটা শিখলো। খুব খুব সহজে, অন্য গানগুলোর মতোই একেবারে সহজে। এবং ওই ভালো পাহাড়ের যে পুরো অঞ্চলটা এবং এই যে আদিবাসী বাচ্চারা ওখানে রয়েছে, এই জায়গাটা কিন্তু সবার মানে কি, ওদের প্রত্যেকের ওই জায়গাটির প্রতি একটা অদ্ভুত অধিকার বোধ আছে, একটা ভালোবাসা আছে, এবং সেই জন্যই সেটা সবার। ওখানে কমলদার ওটার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ হতে পারেন, কিন্তু প্রত্যেকে ওখানে যারা আছেন, জয়তী, ওখানকার মাস্টারমশাই, ওখানে যিনি রান্না করেন, প্রত্যেকেরই একটা যত্ন, ভালোবাসা এবং অধিকার নিয়েই এই ভালো পাহাড় তৈরি হয়েছে। আমাদের
বাইরে থেকে গিয়ে অন্তত তাই মনে এবং হচ্ছে। চারণের সমস্ত সদস্য মনে করে চারণের সদস্যরা যখন যায় তারাও সেখানে একদম মনে করে যে আমাদেরই এটা জায়গা, সেখানে নিজেরাই গিয়ে খাবার দাবার ব্যবস্থা করা, নিজেরাই বান্দোয়ান বাজারে গিয়ে বাজার করে আনা এবং বাচ্চাদের সঙ্গে সঙ্গে রাখা, সঙ্গে সঙ্গে থাকা, জঙ্গলে ঘোরা। ওই যে বললাম 1.5 লাখ গাছ লাগানো হয়েছে, কম কথা নয়। তার কমলদা অসংখ্য নদীরও নাম দিয়েছেন ওখানে। এই সব মিলেই আর কি আমরা সবাই রাজা, আমাদেরই ওইখানে কোথাও একটা গানটা অন্য একটা মাত্রা পেয়ে যায়। অনিরুদ্ধ, এই যে 1.5 লাখ গাছ লাগানো হয়েছে বললে, কমলবাবু ওখানকার যিনি প্রাণ পুরুষ, তিনি নদীদের নামকরণ করেছেন। গাছ, আকাশ, মাটি সব মিলিয়ে সে এক আশ্চর্য প্রাকৃতিক পরিবেশ। এই সম্বন্ধে আমার আরেকটু জানতে ইচ্ছে করছে, তোমরা যদি বলো। এই প্রসঙ্গে আমরা ওখানে গিয়ে দেখেছি ছোট ছোট নদীগুলোর উনি নাম যে দিচ্ছেন, যেটা আপনি বললেন, সেখানে মন্দার একটি কবিতা লিখেছেন ওই গাছ, স্কুল, বাচ্চা সব মিলিয়ে, মানে প্রকৃতি। সেটা আমরা একটু শুনতে চাই। ওই ভালো পাহাড়ের কাছে একটা ছোট্ট জলধারা, কমলদা তার নাম দিয়েছেন আমলি, সেটা নিয়ে আমি লিখেছিলাম। কাছে এসে বসতেই জলে তিরতির, এই শব্দ শুধু নদী যা দিতে জানে। এখানে যেসব ধারা নদী নামে নেই, কমলদা নাম দিয়ে দেন। আমলিও সেরকমই কিছু, একটু আমল দিতেই নদী হয়ে গেল। এই আমলির তীরে প্রিয়নাথ, হপন, সঞ্জয়, হিমুলি, বাসন্তী, ভগীরথ মাটি কেটে বসত বানাবে, দু পাড়ে বসাবে ঢেউ। রিইউনিয়নের দিনে জল ছুঁয়ে মনে পড়ে যাবে সেই কবি বাউন্ডুলে খ্যাপা সর্বনাশ উপহারে দিয়েছিল নদী, দিয়েছিল গোল্ডেন ওকের নিচে তিরতির ঝিরঝির, আর এই স্কুল আমলি নদীর পাড়ে। বাহ! শীত শেষে অনিবার্যভাবে আসে বসন্ত, এবং সেই জন্যই বসন্তের গানও আসছে। তোমাদের ওখানে যেসব বসন্তের গান তোমরা করো, সেরকমই একটা এবারে আমরা শুনতে চাই, এবং তার যদি কোনো বিশিষ্ট তার প্রক্রিয়া থাকে তাহলে সেটাও শুনতে চাই। আসলে বসন্ত তো আমরা মানে প্রত্যেক প্রকৃতিতেই গেছি, ঋতুতে গেছি বলেই আমরা আলাদা আলাদা করতে পেরেছি। এবারে যখন বসন্তের গান নিয়ে যাওয়া হলো, তখন ওদের দুটো গান শোনানো হলো, ওরা অকারণে আর ওরে ভাই ফাগুন লেগেছে। ওরা দুটো গান পুরো মন দিয়ে শুনলো, শুনে বলল যে আমরা এইটা শিখবো, ওরে ভাই ফাগুন লেগেছে। বললো কেন? এটা বল শুনতে ভালো লাগছে রে বলে আমাদের বুঝিয়ে দিল। তবে দেখা গেল ওই ওরা অকারণে চঞ্চলে সত্যি ভাষা অনেক দুর্বোধ্য শব্দ হিসেবে দেখলে, টিউন হিসেবে নয়, কিন্তু ওরে ভাই ফাগুন লেগেছে এটা ওরা দেখতে পাচ্ছে, ডালে ডালে, ফুলে ফলে, পাতায় পাতায় রে, সবই শুধু আড়ালে আড়ালে করে করে কিছু কিছু। এখন ওরা তো অনেক দিন, এটা 1 বছর হবে, একটু একটু মুদ্রা কিন্তু আমরা ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি ওদের বুঝতে না দিয়ে, ওরা শিখে নিচ্ছে মুদ্রা না বলে প্রসেসের মধ্যে। একটা বলছি যে তোমাদের চেষ্টাটা হচ্ছে হয়তো সামান্য একটু সফিস্টিকেশন আনা, সফিস্টিকেশন মানে নাচ বলতে যেটা বলি তা না, যে অর্থে একটা যে কোনো শিল্পই ফাইনালি গিয়ে সফিস্টিকেট। ঠিক একটুখানি এখন সেটা হয়তো আড়ালটা দেখাতে পারছে, কোনটা দেখাতে পারছে, বা একটুখানি নাচের গ্রেসও বেশি আসছে। হ্যাঁ, ওরা শাড়ি পরে একদিন নাচ দেখালো আমাদের, এগুলোও হচ্ছে। হ্যাঁ, এবং এটার মধ্যে কিন্তু কোনো আমি কোনো মানে খারাপ কিছু দেখতে পাচ্ছি না। ঠিকই তো হোক না, আরেকটু সফিস্টিকেটেড হোক না, কেন হবে না? কেন ধরো ফোক থেকে যদি কীর্তনের মতন সফিস্টিকেটেড একটা আর্ট ফর্ম তৈরি হতে পারে, তাহলে কেন এদের থেকেই বা হবে না? আর ওরা যখন ধরুন ইংরেজি শিখছে, ওরা যখন বলছে আমাদের গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার, সেটাও তো একটা সফিস্টিকেটেড হইতে মানে একটু যেন কানেই লাগছে। সেখানে যদি ভালো জিনিস ঠিক মতো করে শেখে, একটা দুটো মুদ্রা, একটা দুটো সে, আর সবচেয়ে যে বিপজ্জনক, ওখানে এখন ফিল্মের শুটিং খুব হয় তো, যার ফলে ওই ছৌ নাচ এবং ওদের সাঁওতালি নাচে সব ক্যাসেট পাওয়া যায়, এবং সেগুলো কিন্তু সব ফিল্মের ব্যবহার করা। ওরা ওদের স্কুলেও একজন টিচার আছেন, তিনি যে নাচ শেখান, তিনিও এখন পাশে লিখছেন বম্বে,
কাজে সেই গানগুলো কিন্তু মাটির গান না, সেগুলো তার লেখা গান। ফোক বলে যেগুলো চলছে সেগুলো কিন্তু যন্ত্রণা সঙ্গ সেরকম। হ্যাঁ, সে তুলনায় কিন্তু রবীন্দ্রনাথ প্রাচীন আদিম বছরের হিসেবে যদি দেখো সেই গানের তুলনায়। আর ওই এই করতে করতে দেখা গেল বসন্তে যখন এলাম, মানে ফাগুন লেগেছেটা তো ওদের চয়েস, এই কমাসে দেখা গেল ওরা উচ্চারণটাও কিন্তু অনেকটা মানে রপ্ত করতে পেরেছে। যেমন আমি খুব অবাক হয়ে গেছিলাম যখন ও সহজে গাইতে পারলো যেন চলো চঞ্চল নব পল্লব দল, এই পুরো ফ্রেজটা টাং টুইস্টার। হ্যাঁ, 2-3 বারের মধ্যেই ওরা কিন্তু যেন চলো চঞ্চল নব পল্লব দল, অ্যাকসেন্ট একটু গোলমাল আছে কিন্তু সেটা কিছু যায় আসে না, কিছু যায় আসে না। আর একটা কি অনিরুদ্ধ, এই গানটা কিন্তু ওরা কিন্তু গানটা শেখে নাচটার জন্যে। ওরা এই অন্তরাতে যেমন গানটা প্রায়োরিটি, নাচটা ওরা একটা সহযোগ দেয়, ওরা অসুস্থ শরীর বলে। এদের শরীরটা এত সুস্থ, এত চনমনে, এরা কিন্তু নাচের মধ্যে দিয়ে গানটায় পৌঁছয়। একদম আগে নাচটা বোঝে, ওই যেন চল 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 চল, ওই যে একটা বিট দিল 1 2 3 1 2 3 করতে করতে, তখন ওরা শব্দগুলো বসিয়ে নিল। ওরা কিন্তু পা দিয়ে মাথায় যায়।